বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম। আজকে রংপুরের এই ঐতিহাসিক 11 দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় সম্মানিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। আজকের এই সমাবেশে আরও উপস্থিত আছেন আমাদের 11 দলের ঐক্যের সকলের প্রিয় বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ 11 দলের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। রংপুরবাসীকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও পুরোটা সময় বৃষ্টিতে ভিজে আপনারা এই সমাবেশে বক্তব্য শুনছেন। ঠিক একইভাবে 2024 সালের সেই বর্ষা বিপ্লবে আমরা যখন বর্ষা বৃষ্টি বুলেট সবকিছু উপেক্ষা করে রাজপথে অটুট দাঁড়িয়েছিলাম আবু সাঈদের ন্যায়, আজকের এই সমাবেশেও আপনারা আবু সাঈদের যোগ্য উত্তরসূরি হিসেবে এই রংপুরের মাটিতে 11 দলের এই সমাবেশকে সফল করেছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় রংপুরবাসী, প্রথমেই দুঃখের কথা, আমরা জানি এই রংপুর বিভাগ বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী এবারের নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছে তাদের প্রথম বাজেটে রংপুর বিভাগের প্রতি সুদৃষ্টি সুনজর দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম এবারের বাজেটেও বাজেট বৈষম্য করা হয়েছে রংপুর বিভাগের সাথে। এবং রংপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, এই রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধী দলের এমপিদের হওয়ার কারণে সেখানে বরাদ্দ পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। রংপুরে কোনো বড় উন্নয়ন প্রজেক্ট রাখা হয় নাই, উন্নয়ন বরাদ্দে এত কোটি কোটি টাকা রাখা হয়েছে, রংপুরে কোনো বিশেষ বরাদ্দ রাখা হয় নাই। বরাদ্দ সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। গোপালগঞ্জ প্রতিস্থাপিত হয়েছে বগুড়ার শিবগঞ্জ, কিন্তু যারা প্রকৃত বৈষম্যের শিকার এই রংপুরবাসী দীর্ঘ সময় ধরে তারা কোনো বরাদ্দ পাচ্ছে না। সরকারি দলের এমপিরা যেই বরাদ্দ পায় বিরোধী দলের এমপিরা তার 3 ভাগের 1 ভাগও পাচ্ছে না। আমরা সংসদে বলেছি যদি বিরোধী দলের এমপির সাথে আপনার কোনো শত্রুতা থাকে আমরা সমালোচনা করি বলে দেখি, যদি কোনো শত্রুতা তৈরি হয় আপনারা আমাদের বেতন বন্ধ করুন, কিন্তু জনগণের হক জনগণের অধিকার সেটাকে বঞ্চিত করার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এবারের বাজেটে যে উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে রংপুরে যাতে তার থেকে বিশেষ বরাদ্দ রাখা হয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা দেখেছি তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগে চীন সফরে গিয়েছেন, বিরোধী দলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে হয়তো কিছু বলা উচিত না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই, আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। ফলে দেশে যদি জাতীয় ঐক্য না থাকে তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে অলরেডি তারা IMF তাদেরকে বলে দিয়েছে ঋণ দেবে না, পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না। প্রিয় রংপুরবাসী, আজকে আমরা এসেছি এই রংপুরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলে যে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে সেটার জন্য আমরা আজকে রংপুর থেকে পুরো বাংলাদেশের জনগণ সকলেই চট্টগ্রাম অঞ্চলের মানুষের জন্য দোয়া করব। এবং সরকারের স্থানীয় প্রশাসনে অবহেলার কারণে আজকে অনেক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেখানে তারা দলীয় প্রশাসক নিয়োগ করেছে চট্টগ্রাম মহানগরে, কিন্তু সেই চট্টগ্রাম মহানগর জলাবদ্ধতা হয়ে গিয়েছে, তারা কোনো ধরনের সময় উপযোগী ব্যবস্থা নিতে পারে নাই। প্রিয় রংপুরবাসী, আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য এখানে এসেছি। এই রংপুর থেকে আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিল, গণ অভ্যুত্থানের সিপাহসালার ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। এখানে আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, অভিজ্ঞ আছেন, তারা ভালো বলতে পারবেন 90-এর গণ অভ্যুত্থানের পরে সকলের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছিল। তার ফলাফল কি হয়েছিল? বিগত 16 বছর বিএনপিকে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে ধুকে ধুকে নির্যাতিত হতে হয়েছিল। আজকে বিএনপি যেই গণভোটের কারণে, যেই সংস্কারের কারণে, যেই জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, তার সাথেই বিএনপি প্রতারণা করছে। গণভোটের সাথে প্রতারণা করেছে বিএনপি, 31 দফার সাথে প্রতারণা করেছে বিএনপি, জুলাই সনদের সাথে প্রতারণা করেছে বিএনপি, গণতন্ত্রের সাথে প্রতারণা করেছে। প্রিয় রংপুরবাসী, আমরা দেখছি সারা বাংলাদেশে বিদ্যুৎ নাই। বাংলাদেশে গ্রামে গঞ্জে আবার মানুষকে বাধ্য হয়েছে মানুষ হারিকেন জ্বালাতে। এই সরকার আগেও হারিকেন দিয়েছে, এই বিগত সময়ে এই বিএনপি সরকার এবারও বাংলাদেশের মানুষের কাছে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বিদ্যুৎ দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না। এই বাজেটে কোনো ধরনের অর্থনৈতিক সংস্কার রূপরেখা রাখা হয় নাই। ব্যাংকগুলো কিভাবে ঠিক হবে, দেশের টাকা কিভাবে ফেরত আসবে, কোনো ধরনের সুপরিকল্পনা এই সরকারের নাই। ফলে আমরা বলবো আপনি এভাবে দেশ চালাতে পারবেন না। দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছেন, কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন, সংস্কার দিতে ব্যর্থ হয়েছেন। যদি দেশ পরিচালনা সঠিকভাবে করতে হয় অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে অর্থনৈতিক সংস্কার করতে হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং
যেই সীমান্তে পুশিন হচ্ছে সেই সীমান্তের পুশিন প্রতিরোধ করতে হবে, সীমান্ত হত্যা প্রতিরোধ করতে হবে। যদি সীমান্ত হত্যা প্রতিরোধ করতে না পারেন, যদি পুশিন প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি কেটে ফেলে দেন। জাতীয়তাবাদের নামে ব্যবসা করবেন, নিজেদেরকে দেশপ্রেমিক দেখাবেন, অথচ সীমান্ত হত্যা রোধ করতে পারবেন না, পুশিন রোধ করতে পারবেন না। বাংলাদেশের জনগণ আপনাদেরকে তাহলে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না। প্রিয় রংপুরবাসী, আমরা ঐক্যবদ্ধ আছি। আপনাদের উদ্দেশ্যে এটাই আহ্বান, সংসদ এবং সংসদের বাইরে ঝড় বৃষ্টিরও যত প্রতিকূলতা থাকুক, গণভোটের রায় বাস্তবায়নের জন্য, সংস্কার বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকব। আবু সাঈদ এই আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে, শহীদ মুগ্ধ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, শহীদ ওয়াসিম আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের ভাই ওসমান হাদি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, এই দেশকে সংস্কার করা, এই দেশের আজাদী এবং সার্বভৌমত্ব রক্ষা করা। প্রিয় রংপুরবাসী, পরিশেষে একটি কথা বলে যেতে চাই। আমরা গতকাল শুনতে পেলাম একটা সাক্ষাৎকারে যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভালো বলতে পারবেন, বাংলার 800 বছরের ইতিহাসে লক্ষণ সেনের পরে তিনি প্রথম শাসক, দ্বিতীয় শাসক যিনি বাংলাদেশ থেকে কাপুরুষিতভাবে পলাইতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ থেকে যে পালিয়ে যায় সে আর বাংলাদেশে কখনো ফেরত আসে না। পাকিস্তানিরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল, ইংরেজরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল এই দেশের মাটি থেকে। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যত অসম্মানজনকভাবে, কাপুরুষিতভাবে এই দেশ থেকে, এই দেশের জনগণ ছেড়ে, তাদের নিজের নেতাকর্মীকে ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, ভারতের কোলে আশ্রয় দিয়েছে, তিনি আর এই দেশে আসার সৎ সাহস কখনোই রাখবে না। ফলে শেখ হাসিনা আসবে কি আসবে না এটা দিল্লির সাথে ঢাকাকে নির্ধারণ করতে হবে। দিল্লিকে স্ট্রং ভাবে মেসেজ দিতে হবে এই সরকারের, শেখ হাসিনা সেখানে বসে দেশকে অস্থিতিশীলতা করছে, এদেশের ফ্যাসিস্ট মিডিয়ার দোসরেরা সেই সকল তথ্য প্রচার করছে, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। প্রিয় রংপুরবাসী, আপনাদের সাথে দেখা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি সংস্কার বাস্তবায়নের জন্য, গণভোট বাস্তবায়নের জন্য। ইনশাল্লাহ অচিরেই আপনাদের জন্য আন্দোলনের ডাক আসবে এবং সেই ডাকে আমরা সফল হব ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী রংপুরবাসী, রংপুর বিভাগের ছাত্র জনতা বৃষ্টিতেও 11 দলীয় ঐক্যের সমাবেশ এবং সামনের আন্দোলনে তারা রাজপথে লড়াকু ভূমিকা রাখবে। আজকের এই বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন গত 2025 সালে এই জেলা স্কুল মাঠে যিনি বক্তব্য দিয়েছিলেন, উত্তরাঞ্চলের 8টি বিভাগের অভিভাবক হিসাবে যিনি বলেছিলেন রংপুর হবে কৃষি রাজধানী। আপনাদের খেয়াল আছে কি নাই? আমরা 18 জন এমপি দিয়েছি, বাকিদেরকে ঠকিয়ে দেওয়া হয়েছে। আজকের প্রধান অতিথি মাননীয় বিরোধী দলীয় নেতা, মানবিক বাংলাদেশ গড়ার রূপকার, ঐক্যের প্ল্যাটফর্মের সেই ইঞ্জিনিয়ার, বাংলাদেশের জনগণকে নিয়ে মুক্তি কামনার নেতৃত্ব যিনি দিচ্ছেন আজকের রংপুর বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি আমাদের বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। ও একটু সামনে নিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় রংপুরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় ঐক্যের আহ্বানে চলমান আন্দোলনের অংশ হিসাবে রংপুর বিভাগীয় সমাবেশের আজকের সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপির সম্মানিত আহ্বায়ক, জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, মঞ্চে বসা বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বাংলাদেশের ইতিহাসের, রাজনীতির ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, এলডিপির সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর কর্নেল ওলি আহমদ বীর বিক্রম সহ 11 দলের সম্মানিত শীর্ষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনের আহত এবং পঙ্গু যোদ্ধাবৃন্দ এবং আমার প্রিয় রংপুরবাসী, আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি।
একদিকে বাড়ি বর্ষণ, আরেকদিকে আজকের এই সমাবেশকে সফল করে তোলার আপনাদের সংগ্রামী প্রয়াস, আমি সশ্রদ্ধ চিত্তে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা বৃষ্টির কারণে মাঠ ছেড়ে চলে যাননি, আর আপনাদের তরুণ নেতৃবৃন্দ তারা স্টেজ ছেড়ে আপনাদের সাথে মাঠে গিয়ে বসেছেন। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, কারণ আপনারা পারবেন। আপনাদের না পারার ইতিহাস নাই, আপনাদের ইতিহাস পারার ইতিহাস। জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আবু সাইদ আপনাদের সন্তান। বৃষ্টি কিসের? গুলি বৃষ্টি কিতে সে পাত্তা দেয়নি। বুক পেতে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই রংপুরের মানুষ আপনারা। আমার সম্মানিত সহকর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সব বিষয়ে কথা বলেছেন। আমি আরেকবার কিছু অঙ্গীকার ব্যক্ত করেই আমার কথা শেষ করব। নাম্বার 1, যে বৈষম্য দূর করে বাংলাদেশের পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ করার জন্য আমাদের সন্তানেরা লড়াই করেছিল। সেই নতুন বাংলাদেশ গড়ার জন্যই সংস্কারের উদ্দেশ্যে গণভোট হয়েছে। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এর থেকে এক চুল পরিমাণও আমরা সরব না। এই আবু সাইদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যক্ত করে গেলাম। আমাদের দ্বিতীয় কথা, তিস্তা অঞ্চলের মানুষের দুঃখ। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, আমরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে তিস্তার বালুচরে কুদাল মেরে প্রথমেই বাংলাদেশের উন্নয়নের যাত্রা শুরু করব। দুঃখের বিষয়, তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলজুড়ি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলু পেটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ করছে না, প্রতিরোধ করার জন্য বিজিবির সৈনিকদের সাথে সমান তালে জনগণ লড়াই করে যাচ্ছে। আমরা এই সংগ্রামী বীরদেরকে অভিনন্দন জানাই। সরকারের মুখ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত একটা শব্দ আসে নাই। কার বয়ে কাকে খুশি করার জন্য? কোন দেশের শাসক আপনারা? বাংলাদেশের জনগণের নাড়ির পালস বোঝার চেষ্টা করুন। জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে মেহরবানি করে অবস্থান নেবেন না। নেলে কি হয়? সম্প্রতি ইতিহাস থেকে সবারই সবক গ্রহণ করা উচিত। অতএব সাফ কথা, তিস্তার ব্যাপারে কোনো থানাই পানাই বুঝি না। তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। বলেছিলাম আমরা নির্বাচিত হলে, আল্লাহ তাআলা সুযোগ দিলে, আমরা রংপুর বিভাগকে বানাবো কৃষির রাজধানী। সেই রাজধানীর কথা বর্তমান সরকার ও সংসদে বলছে, কিন্তু রাজধানীকে ভিক্ষা দিলে রাজধানী বনবে না। রাজধানীকে নিয়ে মহাপরিকল্পনা করতে হবে। এখানে এসে শুনতে পেলাম দুঃখের বিষয়, কৃষক কষ্ট করে ঘাম জড়িয়ে ফসল ফলায়, এই অঞ্চলে বিপুল পরিমাণ আলু উৎপাদন হয়। এখন হিমাগারে রাখতে গেলে বস্তা প্রতি 600 টাকা তাদেরকে দিতে হচ্ছে। এটা অন্যায়, এটা জুলুম, এটা বন্ধ করতে হবে এবং ন্যায্য দামেই সেখানে রাখার ব্যবস্থা করতে হবে। শুধু এটি নয়, আরো যত জিনিস এখানে উৎপাদন হয় তার ন্যায্য মূল্য প্রাপ্তি কৃষককে নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাইরা, বাজারে দ্রব্যমূল্যে জনগণ অস্থির। সরকারের হৃদয়গুলা ঢুকে না, কারণ জনগণ তো চাঁদাবাজি করে না, তাদের তো অবৈধ অর্থের উৎস নেই, তারা ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়। তাদের এই দুঃখ ওই লোকেরা কেমনে বুঝবে যারা চাঁদাবাজিতে লিপ্ত, যারা ঘুষ দুর্নীতিতে ব্যস্ত? তারা এটা বুঝবে না। আমাদের স্পষ্ট অঙ্গীকার, ইনশাআল্লাহ সব দুর্নীতিবাজরা এক হয়ে ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দিয়েছে কয়বার। গগু তুমি দান খাও বারবার, ধরা পড়বা একবার ইনশাআল্লাহ। আগামীতে এই সুযোগ আর দিবে না জনগণ। তখন ন্যায় ইনসাফের ভিত্তির উপরে 11 দল একটি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যেই দেশে চাঁদাবাজ তো দূরের কথা, তাদের ছায়াও সহ্য করা হবে না। দুর্নীতি করার প্রয়োজন কারো হবে না। সম্মানজনকভাবে সবাই বাঁচতে পারবে।
এরপরে লুবের বশবর্তী হয়ে কেউ দুর্নীতি করলে তাকে ছেড়ে কথা বলা হবে না, প্রধানমন্ত্রী হলেও না, তাকেও বিচারের মুখোমুখি করা হবে। সম্মানিত ভাইরা, এ দেশ আমাদের, আল্লাহর রক্ষাকর্তা। আমরা যতদিন বেঁচে থাকবো দেশের 1 ইঞ্চি জমি তো দূরের কথা, একটা বালুর উপরেও কাউকে কর্তৃত্ব করতে দেব না। যারা হুমকি ধমকি দিচ্ছে তাদেরকে বলি, আপনারা এইভাবে বাংলাদেশকে বিবেচনা করবেন না। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমাদের সৈন্য 2 লাখ 2.5 লাখ নয়, আমাদের 1 কোটির বেশি। আমি বলবো, এই দেশে জন্ম নেওয়া প্রত্যেকটা নারী পুরুষই আমাদের সৈনিক। জুলাইতে এটার প্রমাণ রেখেছে সবাই, মায়েরা রেখেছে, বোনেরা রেখেছে, মেয়েরা রেখেছে, ভাইয়েরা রেখেছে, সন্তানেরা রেখেছে এবং বয়স্ক পুরুষেরা রেখেছে, কুলের শিশুরা রেখেছে। এই যে জাবির ইব্রাহিম মারা গিয়েছে, তার অভিপ্রায়টা লক্ষ্য করবেন, সে কি বলেছিল। আরেকটা ছেলে বারবার তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই তুমি সরে যাও, তুমি ছোট মানুষ। কয় সাবধান, আমাকে সরানোর চেষ্টা করবেন না, আমি এসেছি এখানে আন্দোলন করতে, প্রতিরোধ গড়ে তুলতে। আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দেন। এরপরে আপনারা দেখেছেন সবাইকে ঝাড়ি মেরে ফেলে দিয়ে গিয়ে সে পুলিশের পেটের মধ্যে ঘুষে বসাচ্ছে, তুই আমার ভাইকে হত্যা করেছিস। আজকে সেই হত্যাকারী পুলিশদেরও বিচার গুলিয়ে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লেগেছে। আমরা পুলিশের সকল সদস্যকে বলছি না যে তারা অপরাধী, কিন্তু যারা অপরাধ করেছে, যারা অবলীলায় মানুষ খুন করেছে, তাদেরকে বিচার আপনারা চান না? সে পুলিশ হোক আর সাধারণ মানুষ হোক, তাদের বিচার অবশ্যই হতে হবে। শুধু জুলাই নয়, 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে এরা যে খুনের রাজনীতির সূত্রপাত করেছিল, পিলখানা হত্যাকাণ্ড, সাপ্লাই হেফাজতের লোকদেরকে হত্যা, তারপরে সারা দেশে 15.5 বছর গুম খুনের রাজনীতি, আয়নাগরের রাজনীতি, জুলাইয়ে এসে মহা হত্যাযজ্ঞ, গণহত্যা যারা চালিয়েছে, একেবারে সেই বিপ্লবের প্রতীক শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড পর্যন্ত সকল বিচার করতে হবে। যদি এই সরকারের সেই বিচার করার সাহস না থাকে, বলবো নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে বিদায় নেন। পরবর্তী সরকার এসে সেই বিচার করবে ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? ওই শুধু এই মাঠে তৈরি থাকবেন না 24 ঘন্টা, 2 দিন 1 দিন নাকি সারা জীবন? ইনশাআল্লাহ লড়ে যাব, আমরা ক্ষান্ত হব না, আমরা জিতবো ইনশাআল্লাহ, আমরা মাথা নত করব না। আমরা বীরের জাতি হিসাবে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবো, কোনো মিনি আধিপত্যবাদের কাছে আমরা নতি স্বীকার করব না। আপনাদেরকে আরেকবার ধন্যবাদ, এই বিপ্লবী জনতাকে ধন্যবাদ। হে আবু সাইদ এবং আবু সাইদের বন্ধুরা, তোমাদের আত্মার কাছে আমরা অঙ্গীকার করছি আরেকবার, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের কবর দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই শপথ নিয়ে আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ বাস্তবায়নের তৌফিক আমাদেরকে দান করুন। যুবকরা জেগে উঠো, আমরা তোমাদের সাথে আছি। আজকে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে জিজ্ঞেস করেছিলাম, মুক্তিযুদ্ধে দেশকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন, আরেকবার প্রয়োজন হয়ে পড়ছে, আপনি কি করবেন? তিনি বলেছেন, আমি সমান তালে লড়াই করব। তিনি 100-র কাছাকাছি পৌঁছে গেছেন। তিনি যদি সমান তালে লড়াই করেন, আমরা কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছি? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, ফ্যাসিবাদ নিফাত যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।